প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি। তো আমাদের এই আয়োজনে বিভিন্ন অতিথি থাকে। তো আজকের দিনেও আমাদের অতিথি আশরাফুল ইসলাম, একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুকে তিনি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকে। তো আজকের দিনেও আমাদের সাথে রয়েছে আশরাফুল ইসলাম ভাই। তো ওনার সাথে আজকে আড্ডা দিব, গল্প করব, ওনার জীবন গল্প জানার চেষ্টা করব, অজানা তথ্য সবকিছু এই ভিডিওতে পাবেন। তো আমরা চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো। আমি হচ্ছি আশরাফুল ইসলাম। আর আপনারা অনেকেই জানেন যে আমি মধুপুরের ছেলে। আর আমার বাড়ি হচ্ছে মধুপুর গাঙ্গারে বলা যায়। গাঙ্গারে আমার বাড়ি। তো আপনার পড়াশোনা কত দূর? আমার পড়াশোনা হচ্ছে আসলে আমি খুবই গরিব ঘরের একটা ছেলে। জি। আমি এসএসসির পর আর পড়াশোনা কন্টিনিউ করতে পারি নাই। তো আপনার পরিবার? আমার পরিবার বলতে বাবা, মা, আমি আর আমি বিয়ে করেছি আসলে অনেক ছোট থাকতেই। যা আমার ওয়াইফ আর হচ্ছে আমার ছেলে আর একটা মেয়ে। ও, তার মানে আপনি বিবাহিত। হ্যাঁ, হ্যাঁ, বিবাহিত। তো যেহেতু আপনি বিবাহিত, তারপরে আপনি পড়াশোনাও করেছেন। তো এই যে এত এত পেশা থাকার পর বা এত এত কাজ থাকার পর আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশন যাত্রাটা বেছে নিলেন বা এখানে কেন আসলেন? কিভাবে আসলেন? অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেখানে দেখা যাচ্ছে যে আমি আমি ২০১৬ সালের থেকে ২০১৬ থেকে ২২ পর্যন্ত আমি মিডিয়াতে ছিলাম। তখন ওই যে হিরু আলম আছে, তারপর আরো অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর যারা এখন বর্তমানে, তো ওদের সাথে আমি কাজ করতাম একসময়। তো সেই সুবাদে আমার নলেজ এই সম্বন্ধে অনেকটাই ছিল। আর বিশেষ করে তারপর আমি একটাবার চিন্তা করি যে আমি আর এই ধরনের স্পটে বা ওদের সাথে আমি কোনো কনটেন্ট ক্রিয়েট করব না। তো তারপর আমি ঢাকাতে একটা চাকরি করি। চাকরি তখনও করতাম। চাকরির পাশাপাশি আরকি বিভিন্ন জায়গাতে যাইতাম। তো তারপর আমি চাকরি মন দিয়ে করতে থাকি। তারপর রিসেন্টলি এই কিছুদিন আগে ২-২.৫ বছর হলো আমি বাড়িতে চলে আসছি। তো এখন বাড়িতে চলে আসার পর মানে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এখানে হচ্ছে যে আমি যদি মিনিমাম একটা চাকরিও করতে চাই, তাহলে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা সেলারি পাবো হাইস্ট। জি, জি। এখন দেখা যাচ্ছে যে আমি যদি এখন কনটেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি একটা মাস শেষে ভালোই আর্নিং থাকবে। তো সেই হিসাবে আরকি এই কনটেন্ট ক্রিয়েশন এ আসা। তো এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কত বছর বা কতদিন? কত বছর বলতে গেলে ওই যে আগেই যে বললাম যে আমি ১৬ সাল থেকে ২০১৬ সাল থেকে ২২ পর্যন্ত ছিলাম। তো মাঝখানে আমি কিছুদিন করি নাই। তারপর আবার আমি এই তো ১-১.৫ মাস কি ২ মাস হবে আবার শুরু করেছি। তবে এখন আমার ইচ্ছা আছে যে প্রফেশনালি করার। এখন প্রফেশনালি করার ইচ্ছা আছে। তো আপনার ইনকাম কত বর্তমানে? বর্তমান ইনকাম আসলে মানে আমি তো আসলে ফেসবুক বেস ভিডিও হয় আমার। তো সেই ক্ষেত্রে ফেসবুকে বর্তমান ইনকাম তো আসলে খুবই কম। খুবই কম আর্নিং। দেখা যাচ্ছে যে ৫০,০০০ ভিউতে দেখা যাচ্ছে যে ৬০ সেন্ট ৭০ সেন্ট এরকম দেয়। যেই আর্নিংটা আরো বেশি ছিল একসময়। কিন্তু আমি আ এমন সময় আসছি যেখানে ইনকাম খুবই কম। তো সব মিলিয়ে আরকি চলে যায়, চলে যায়। তো আপনি আসলে মূলত কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন? হ্যাঁ, প্ল্যাটফর্ম বলতে গেলে যে আমি যখন এই যে লাস্ট যখন আমি কাজ শুরু করি, তখন হচ্ছে যে আমি ফেসবুকেই আমি ভিডিওটা বেশি আপলোড করতে থাকি। কারণ হচ্ছে যে ফেসবুক থেকে আমি ভিউটা বর্তমানে বেশি পাচ্ছি। এখন আ আমি বর্তমান চাচ্ছি যে মানুষ আমাকে চিনুক। মানুষ আমাকে চিনুক, জানুক। যেহেতু আমি আ অনেক আগে শুরু করলেও মাঝখানে কিন্তু আমি আসলে অনেক গ্যাপ ছিলাম। আর তখন আমি অনেকগুলা শর্ট ফিল্ম আছে যেগুলার ডাইরেকশন দিয়েছিলাম এবং সেগুলো এখন পর্যন্ত হিট। সেগুলো এখন পর্যন্ত YouTube এ হিট। আর আমি নিজে যেগুলো করেছিলাম তার ভিতরে আমি ইদানিং আমি অনেক খুঁজছি কিন্তু খুঁজে পাই নাই। হয়তো স্ট্রাইক-টাইক খাইছিল। এর লেগে হয়তোবা চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। এরকম হতে পারে। তো আপনার ১ম ভিডিও অনুপ্রেরণা কিভাবে পান বা কোথা থেকে পান? ১ম ভিডিও কি ছিল? ১ম ভিডিও হচ্ছে আমি গাজীপুরে ছিলাম। গাজীপুরে আমার ভাতিজা ছিল। ওর নাম হচ্ছে রাফি। তো ওর সাথে আমি ১ম বার হুতাপাড়া শুটিং স্পটে যাই। জি, জি। তো হুতাপাড়া শুটিং স্পটে যাওয়ার পর সেখানে আমার অনেক, অনেক বড়, বড় যারা আছে আ হিরু আলম, তারপর আরো অনেকেই আছে যাদের সাথে দেখা হয়। মৌমিতা আপু।
এদের সাথে দেখা হয়। তো ওদের সাথে দেখা হওয়ার পর আমার মনে কেমন একটা ইচ্ছা জাগে যে আমি হয়তোবা এখানে কিছু একটা করতে পারবো। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি যখন প্রথম একদিন শুধু এই কিছু শট নেওয়া দেখছিলাম ওদের। তো তারপর থেকে একদিন আমার ভাতিজা যে রাফি, তো রাফি একটা মানে স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছে না, একটা গানের শুটিং ছিল, ওইটা স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছে না। তো তারপর আমি সেখান থেকে মানে বলি যে আমি স্ক্রিপ্টটা দিই। তারপর আমি তখন একটা গান আমার মনে আছে যে এই যে এম কে জয়ের সম্ভবত গানটা জি। হবে, যে এই গানটা 16 মিনিট থেকে 17 মিনিটের একটা আমি একটা সুন্দর করে একটা বানাইছিলাম, একটা স্ক্রিপ্ট বানাইছিলাম এবং সেটা আমি স্ক্রিপ্টটা খুব সুন্দরভাবে নামাইছিলাম। এবং সেখান থেকে যখন সেটা ভিডিও আপলোড করা হয়, তখন আমি দেখতে পারি যে মানে মোটামুটি ভালো রেসপন্স। মানে আমার প্রথম ভিডিও, মানে আমার ডাইরেকশনে যে একটা ভিডিও এত সুন্দরভাবে হিট করতে পারে, সেটা আমি আসলে কখনো কল্পনা করি নাই। তো তখন থেকেই আমার একটা ইচ্ছা আর কি, যে আমি এখান থেকে কিছু করতে পারবো, এটাই। আপনি সাধারণত কি ধরনের ভিডিও বানান? আমি বর্তমান তৈরি করতেছি যে বাংলাদেশের এই ইতিহাস, ঐতিহ্য, গ্রাম্য জীবন, এগুলো নিয়ে এই ভিডিও বানাচ্ছি। আপনার সবচেয়ে জনপ্রিয় ভিডিও কোনটি ছিল? জনপ্রিয় ভিডিও বলতে গেলে যে আমি ওই যে ডাইরেকশনটা দিছিলাম, সেই ভিডিওটাই হচ্ছিল আমার জনপ্রিয়, কিন্তু আমি সেখানে ভিতরে ছিলাম না। কিন্তু আমি আমার ডাইরেকশনের ভিডিওটা হয়েছিল। তবে এখন এই যে 1-1.5 মাস আগে আমি যে আবার নতুন ক্রিয়েশন শুরু করি, সেটা হচ্ছে ব্লগ সিস্টেমের ভিডিও আমি বানাচ্ছি, আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে যে আমি মধুপুর থেকে চান্দ্রা পর্যন্ত, আপনার গাজীপুরে যে চান্দ্রা আছে সেই পর্যন্ত আমি একটা বিনিময় বাসে যাই। আর বিনিময় বাসে তখন আমি একটা ভিডিও বানাই যে বিনিময় বাসের সার্ভিসটা আসলে কিরকম। তো এখন বর্তমানে আমার সেই ভিডিওটাই পপুলার আছে। আর একটা ভিডিও হচ্ছে আমার নিজের এলাকায়, আমার এলাকার নাম হচ্ছে মহিষবাথান। তো আমাদের যে মহিষবাথানের যে ভিডিওটা, সেটা বর্তমানে ট্রেন্ডিং এ আছে, খুব ভালো ভিউ হচ্ছে। তো কেন মনে হলো ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল? কারণ কি? ওই ভিডিওটা কেন মনে হয়েছিল যে এটার ভিতরে কি? হ্যাঁ, মানে ভিডিওটার ভিতরে এমন কিছু ছিল যে আমি যে লোকাল যে পাবলিক আছে তাদের যে কমেন্ট, সেখান থেকে আমি খুব ভালো প্রকারের একটা অনুপ্রেরণা পাইছি। এবং তখন থেকেই আমার আমার মাথার ভিতরে আসছে যে আমার ব্লগ করতে হবে, আমার ব্লগিং ভিডিও বানাইতে হবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে আপনারা জানেন যে এলাকার মুরব্বীরা বা আশেপাশের লোকেরা অনেক কথা বলে, এটা একদম ট্রু। যারাই এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদের সবার জীবনে এমন কিছু হয়েছে যে এলাকার লোক বলা বলি করতেছে যে ভাই ওই যে অমুকের পোলা এই যে ফেসবুকে এই করতেছে সেই করতেছে। জি। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি সবার কাছ থেকে অনুপ্রেরণা পাইছি, আমি কারো কাছ থেকে ডিমোটিভেট হব এমন কোনো কিছু পাই নাই। আমাকে সবাই বলছে, আমাদের এলাকার মানে যারা বয়স্ক দাদু চাচা টাইপের, তারা থেকে শুরু করে সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে যে তুমি করো, তুমি এগুতে পারবা, তুমি করো, তুমি এগুতে পারবা। এই একটা জিনিসই আমার অনুপ্রেরণা। এবং আমি চাই যে এখান থেকে ওনাদের সবার ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। আপনি ভিডিও বা কন্টেন্টের আইডিয়া কোথা থেকে পান, কিভাবে পান? হ্যাঁ, কন্টেন্টের আইডিয়া বলতে গেলে যে আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখি, যারা হচ্ছে যে ব্লগিং সিস্টেমের ভিডিও বানায়। এবং তারা দেখি যে মানে প্রথম অবস্থায় যখন ওরা শুরু করছে, আমি সেই প্রথমকার ভিডিওগুলো দেখি যে যে ওরা কিভাবে শুরু করছে। তো আমি দেখি যে ওরা হচ্ছে যে মানে প্রথম গ্রাম থেকে শুরু করছে, তারপর আস্তে আস্তে জেলা পর্যায়ে, তারপর আস্তে আস্তে বিভাগ পর্যায়ে, বিভাগ থেকে তারপর ওনারা এখন দেশের বাইরে ভিডিও বানাচ্ছে। তো আমারও তেমন একটা ইচ্ছা আছে। কিন্তু রিসেন্টলি আসলে আমার সাথে একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা হচ্ছে যে আমি যেই ধরনের ভিডিও বানাই, এখানে যেই সমস্ত দর্শকরা আছে ওনারাও এটা জানে যে আমি যেই সমস্ত ভিডিও বানাই, এটা হচ্ছে খুবই ন্যাচারাল এবং খুবই হচ্ছে যে সামাজিক বলা যায়। এখন রিসেন্টলি আমার যে সমস্যাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি যেই ধরনের ভিডিও বানাই, এটা হচ্ছে একদম সামাজিক ভিডিও। এই ভিডিওর ভিতরে মানে ফেসবুকের কোনো ভায়োলেন্স তো দূরের কথা। আমি তো ওই যে বললাম আপনাকে যে আমাকে চাচা থেকে শুরু করে দাদু বয়সী যারা আছে তারা সবাই আমাকে উৎসাহ দিতেছে। এখন তারা যদি আমার ভিডিওতে কোনো খারাপ কিছু খুঁজে পাইতো, তাহলে তারা আমাকে উৎসাহ কখনোই দিত না। কিন্তু রিসেন্টলি গতকাল রাত্রে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে একটা ভিডিও রিমুভ হয়ে যায়। এবং রিমুভ হয়ে যাওয়ার পর আমি আমি অনেক ফেসবুকের যে সাপোর্ট সেন্টার আছে সেখানে যোগাযোগ করি। এবং সেখানে তারা বলে আমাকে যে যে আমরা যে ভিডিওটা টেক ডাউন করছি তার আগের স্ক্রিনশট দিতে।
এখন সেটা তো আর দেওয়া সম্ভব না, কারণ ভিডিওটা অলরেডি রিমুভ। আর হচ্ছে যে এই কাজটা হয়তো আমি জানি না আমার কোনো শত্রু আছে কিনা, কারণ হচ্ছে যে আমি যে ধরনের ভিডিও বানাই এবং আমার যারা অডিয়েন্স আছে তারা সবাই আমাকে খুব পছন্দ করে, কারণ তাদের কমেন্ট দেখলেও বোঝা যায়। এখন এখন মাঝখানে এই যে এরকম মানে একটা হেটার্স বা যাই বলেন, ঠিক আছে, একটা চলে আসছে যে আমাকে মানে স্ট্রাইক মারতেছে। এখন আমি মানে জানি না সামনে কতটুকু এগোতে পারবো, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমার হ্যাটার্স দিয়ে একজন থাকবেই। তবে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যদি কেউ আপনার পেছনে লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনি সাফল্যের একদম উচ্চ লেভেলে। প্রতিদিন কত সময় এই কন্টেন্টের উপরে আপনি ব্যয় করেন বা এডিট করতে কতটুকু সময় দেন আপনি? হ্যাঁ, এটা আসলে বলতে গেলে যে এই সকাল থেকেই শুরু করি আমি। প্রত্যেক দিনকার যে জার্নিটা, সেটা হচ্ছে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত আমার এগুলোর পিছনে থাকতে হয়, জায়গায় জায়গায় যেতে হয় এবং সেখানে সেখানে সেখানকার কন্টেন্টের যে ভিডিওগুলো সেগুলো ধারণ করতে হয়। আর তারপর যেই এডিটের কথা বলতেছেন, সেটা হচ্ছে যে আমি লাস্ট লাস্ট ১.৫ মাস আমার মনে হয় রাত্রি ২টা ৩টা এর আগে কখনো ঘুমাইতে পারি না, কারণ আমি সারাদিন ভিডিও ফুটেজ ধারণ করি আর রাত্রেবেলা হচ্ছে এগুলো এডিট করতে হয়। তো ভিডিও তৈরিতে আপনি কোন কোন অ্যাপ বা টুল ব্যবহার করেন? ভিডিও তৈরির ক্ষেত্রে অ্যাপস, ভিডিও তৈরির ক্ষেত্রে অ্যাপসের কথা বলতে গেলে আমি যেই ভিডিও করি সেটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা DJI Action 4। আর হচ্ছে যে এডিটিং এর ক্ষেত্রে আমি ফিল্মোরা ব্যবহার করি এবং সেটাই আমার কাছে ভালো লাগে। কোন সময় ভিডিও আপলোড করলে সবচেয়ে ভালো রেসপন্স পাওয়া যায়? এটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমার সাথে একটা প্রবলেম হয়েছিল যে আমার ভিডিওতে ভিউ হচ্ছিল না। তো আমি আবার ফেসবুকের সাপোর্ট সেন্টারে কথা বলি। তো ওনারা আমাকে বলে দেয় যে সকাল ৭টা থেকে ৯টার ভিতরে আপলোড করতে হবে এবং দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই টাইমের ভিতরে আপলোড করতে হবে। আর বিকেলের ভিতরে ৪টা থেকে ১০টা পর্যন্ত এর ভিতরে আপলোড করতে হবে। এখন এই ওভারঅল সময়ের ভিতরে বিকাল ৪টা থেকে ১০টা পর্যন্ত এটাই বেস্ট টাইম। আপনার ফলোয়ারদের থেকে কি ধরনের মন্তব্য বা রিয়াকশন আপনি পান? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আমার যারা ফলোয়ার আছে তাদের কাছ থেকে খুব ভালো রিয়াকশন এবং খুব ভালো মন্তব্য পাই এবং তারাই আমার অনুপ্রেরণা। এই কাজ করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয়? সব থেকে বড় চ্যালেঞ্জ বলতে এই যে সব থেকে বড় চ্যালেঞ্জ বলতে গেলে যে এই যে আমি বর্তমান যে পরিস্থিতিতে আছি, যে আমার অলরেডি একটা ভিডিও টেক ডাউন করা হয়েছে, আর নেক্সট টাইমে আরো কি কি হবে আমার সাথে আমি জানি না। আমি রিসেন্টলি দেখতে পেলাম আজকে এদিকে আসার সময় যে আমার ইউটিউবেও স্ট্রাইক দেওয়া হয়েছে। এখন এই স্ট্রাইকগুলো কখনো থাকবে না এবং আমি যে কোনোভাবে আমি এখান থেকে আবার উঠবই। কখনো কি নেতিবাচক মন্তব্য বা সমালোচনার মুখে পড়ছেন? হ্যাঁ, অবশ্যই পড়ছি। কারণ যারা কনটেন্ট ক্রিয়েট করে এটা খুবই স্বাভাবিক। এটা পড়তেই হবে। কারণ হচ্ছে যে এখানে মানে বাংলাদেশে যে সমস্ত লোক আছে এখানে হচ্ছে যে সবাই একরকম না। এখন দেখা যাচ্ছে যে আমাকে ৯৭% লোক ভালোবাসতেছে। ৩ জন হ্যাটার্স থাকতেই পারে। এবং তাদের কমেন্ট গুলা মাঝে, মাঝে এমন হয় মানে বুঝেই করে নাকি না বুঝে করে আমি সেটাও বুঝি না। এগুলো কিভাবে সামলান? হ্যাঁ, সামলানো বলতে গেলে ওই যে ভালোবাসা। তাদের জন্য তাদেরকে আমি নেক্সট ভিডিওতে এমন কিছু প্রেজেন্ট করি যাতে তারাও আমার ফ্রেন্ড হয়ে যায়। পরিবার বা সমাজ সমর্থন পেয়েছেন কি? হ্যাঁ, আমি আমার ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পাচ্ছি। ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা দেখতে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে যে আমার যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে আমি এখন মানে আমি আমার কনটেন্ট গুলাকে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 তে কনভার্ট করতে চাই। আমি এখন বর্তমান লেভেল 2 তে আছি। আমি যখন লেভেল 3 তে যাব তখন আমার হচ্ছে যে আমি লোকাল যত অসহায় লোক আছে আমাদের আশেপাশে তাদের অবশ্যই সেবা করব। আর তাদের থেকেই আমি উপর দিকে উঠতে চাই। আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কি বলতে চান? নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে বলতে চাই যে অনেকেই দেখি আমি যে এক একজনের ভিডিওতে কমেন্ট করেন, ভাই সাপোর্ট করেন, সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো ব্যাক টু ব্যাক। তো এই ধরনের কমেন্ট আপনারা যারা করতেছেন এটা কখনোই করবেন না, কারণ এগুলা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে। আর আপনি যখন এই ধরনের কমেন্ট একটা ভিডিওতে করবেন তখন কিন্তু এটা অটোমেটিক ফেসবুকের বট কিন্তু বুঝতে পারবে যে আপনি কি কমেন্ট করছেন। সো আপনি এইভাবে কমেন্ট করে কখনো আপনার ফলোয়ার গেইন করতে পারবেন না। আপনার ফলোয়ার মানে ফলোয়ারদের কাছ থেকে সাপোর্টও পাবেন না। কারণ হচ্ছে যে ফলো করলে ফলো পাবেন। কারণ হচ্ছে যে আপনাকে যে ফলো দিবে তারা যদি গেলে আপনার থেকে সেই ফলো ব্যাকটা আশা করে, তারা অবশ্যই আপনার ভিডিও দেখবে না। কারণ হচ্ছে ওরা হচ্ছে নিজেরাও ক্রিয়েটর
এবং তারা হয়তো এগুলার ভিতরেই আছে। আপনার চেষ্টা করতে হবে সবসময় আপনার কন্টেন্ট ভালো করতে হবে। আমি আমার জীবনে কখনো কাউকে বলি নাই যে ভাই আমাকে সাপোর্ট করেন, তারপরেও আমার ভিডিওতে ভিউ হচ্ছে কেন হচ্ছে, কারণ হচ্ছে আমার কন্টেন্টের দম আছে, কন্টেন্টের কোয়ালিটি ভালো আছে। সো এইগুলা না বলে কারো কাছ থেকে সাপোর্টের আশা না করে আপনারা কন্টেন্ট ভালো করেন, অবশ্যই আপনারা সামনের দিকে এগোতে পারবেন। এই যে এতদিনের জার্নিতে কন্টেন্ট ক্রিয়েশনে বা ভিডিও তৈরি করতে ফ্যান ফলোয়ারদের সাথে এমন কি ঘটনা ঘটছে মজার, বা আপনার এখনো মনে থাকবে বা মনে থাকবে এমন কি ঘটনা ঘটছে? ফ্যান ফলোয়ারদের কাছ থেকে মানে ঘটনা হচ্ছে কি, আমি একটা লাইভে আসছিলাম, কিছুদিন আগে একটা লাইভ করছি। তো লাইভের ভিতরে আমার এক শুভাকাঙ্ক্ষী বলা যায়, কিন্তু এমন একটা কমেন্ট করছিল যেটা আসলে সেখানে আসলে চলে না। ও বলছিল যে ওর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আমাদের ছোট ভাই। তো বলছিল যে ভাই আপনি কি হিন্দু নাকি, আপনি যে গাঙ্গার নজরুল ইসলাম ফাজিল মাদ্রাসা থেকে আমাদের এই রাস্তাটা ভিডিও করতেছেন না কেন? এখন হিন্দু নাকি বলাটা তার প্রথমেই কখনো উচিত হয় নাই। অ্যান্ড তারপরে মানে ওকে অবশ্যই বুঝাই দিছি তখন যে তোমার এইভাবে বলা ঠিক হয় নাই। আমার কন্টেন্ট ক্রিয়েশন জীবনে এই একটাই এরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে। যদি সুযোগ পান কোনো সেলিব্রিটির সাথে কোলাপ করার জন্য, তাহলে কি আপনি করবেন? কোনো সেলিব্রিটি বা কোনো কারোর সাথে কোলাবোরেশন করার কোনো ইচ্ছা আমার নাই। কারণ হচ্ছে যে আমি আমার নিজের ইচ্ছায় বা নিজের নিজের কাজের মাধ্যমে সামনের দিকে এগোতে চাই। একজন সেলিব্রিটির সাথে ছবি উঠলাম বা কোলাবোরেশন করলাম, তার মাধ্যমে হয়ে গেল এটা। আমি কারো মাধ্যমে সামনের দিকে এগোতে চাই না। আমি আমার নিজের কষ্ট করে আমি সামনের দিকে এগোতে চাই। এই যে বর্তমানে সময়ে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক, যেখানেই বলেন না কেন, টিকটক, এই যে অশ্লীল ভিডিওগুলো তৈরি করতেছে কিছু ভিউ এবং লাইক কমেন্ট পাওয়ার জন্য বা কিছু টাকা ইনকাম করার জন্য, এদের বিষয়ে আপনি কি বলতে চান? এদের বিষয়ে বলতে গেলে যে ওনাদের ভবিষ্যৎ তো অলরেডি ভালো না। কারণ হচ্ছে যে ফেসবুক, ইউটিউব এখন এমন একটা পর্যায়ে ধীরে ধীরে যাইতেছে যে এখানে অশ্লীল টাইপ কোনো কিছু মানে টাইটেলে তো দেওয়াই যাবে না। প্লাস হচ্ছে যে ভেতরের যে অশ্লীল কর্মকাণ্ডগুলো আপনারা দেখেছেন, যে এখন থেকে 2-3 বছর আগে অনেক রকমের অশ্লীল ভিডিও কিন্তু ইউটিউবে আসতো, কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এখন এতটা স্ট্রং করা হয়েছে যে এইরকম কোনো কিছু দেখলেই তারা এখন রিমুভ করে দিছে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বর্তমানে এই জিনিসটা বেশি হচ্ছে। আর এইটা হয়তোবা সামনের দিকে থাকবে না। আর যারা এগুলো করতেছে তাদেরকে বলতেছি যে আমাদের বাচ্চা আছে, আমাদের বাচ্চা আছে, ইভেন যারা বানাচ্ছে তাদেরও বাচ্চা আছে। আর এখন বর্তমান সময়ে বাচ্চারা আপনারা জানেন যে মোবাইলের প্রতি একটু বেশি আসক্ত। তারা লেখাপড়া থেকে শুরু করে সবকিছু এখন মোবাইলের মাধ্যমে করতেছে। এখন অপ্রাপ্তবয়স্ক বা 8 বছর 9 বছরের একটা বাচ্চা যখন ওই সমস্ত ভিডিওগুলো দেখবে, তাদের মাইন্ডের ভিতরে কিন্তু এরকম কিছু ঢুকে যাবে। এখন যারা ক্রিয়েট করতেছে এগুলা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এগুলো করবেন না, কারণ আপনাদেরও সন্তান আছে, আমাদেরও আছে, সবারই আছে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকুক, তারা সুশীল কিছু দেখুক এবং সুশীল কিছু শিক্ষা পাক। আপনাকে আমরা ব্যক্তিগতভাবে কয়েকটি প্রশ্ন করব, আপনি সংক্ষিপ্তে বা অল্পতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনার জীবনে এমন কি কষ্টের কথা যেটা এখনো মনে আছে বা মনে থাকবে? নিজের মানুষ, নিজের মানুষই বেশি কষ্ট দিছে। কষ্টের কথা শুনলাম, আমরা একটা খুশির সংবাদ শুনতে চাই। খুশির সংবাদ বলতে গেলে একটা খুশির সংবাদ খুশির সংবাদ খুশির সংবাদ বলতে গেলে যে আমি খুব তাড়াতাড়ি মনিটাইজ পাইছি, যেটা কেউ পায় না। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের যে কোনো একজনকে নিয়ে আপনি কাকে নিয়ে এক লাইন কিছু বলতে চান? এক লাইন বলতে চাই আমার বাবুর মা, যে হচ্ছে যে মানে জীবনে অনেক স্ট্রাগল করছে এবং তারপরেও আমার আমার সাথে এখন পর্যন্ত আছে। এবং আমি আসলে তাকে বলতে চাই যে হচ্ছে মানে এত কিছুর পরেও যে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল আপনার? জীবনে সব থেকে বড় ভুল ভুল ছিল সেটা হচ্ছে বড় ভুল ছিল সরিষাবাড়ির কোনো একজন, তার মায়ায় পড়ছিলাম এবং সে খুব ভালো লেভেলের একটা বাস দিয়ে দিছে। জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন? জীবনের সেরা শিক্ষা অবশ্যই নিজের মানুষ দিছে। এই যে আশরাফুল ভাই যদি কোনো একটি জায়গায় প্রতিষ্ঠিত হয় বা ভালো একটা জায়গায় থাকে, ভালো একটা ইনকাম থাকে, দেশ এবং দেশের মানুষের জন্য তার জায়গা থেকে কি করতে পারবে বা কি করবে? এই যে আমি আগেই বললাম যে আমি লেভেল 3-তে যখন যাব তখন হচ্ছে যে আমার শুধু মানুষের সেবা করা। আমি বর্তমান বলতে গেলে যে আমার যত পরিচিত লোকজন আছে তারা অনেকেই জানে যে টাকার প্রতি লোভটা আমার আসলে নাই, কখনোই নাই। এখন হচ্ছে যে মাস শেষে যদি আমার 10,000 টাকা ইনকাম থাকে তাতেই এনাফ। কিন্তু আমি যদি এই প্ল্যাটফর্মগুলো থেকে অনেক বেশি পরিমাণে আর্ন করি, তাহলে আমার পরিবারের খরচ বাদে
যা টাকাগুলো থাকবে আমি সবকিছু মানুষকে দিয়ে দেবো, এবং সেটা খুব তাড়াতাড়ি। আপনার কাছে এখন যদি 10 লাখ টাকা থাকে, আপনি প্রথমে কি করতেন? হ্যাঁ, বর্তমান 10 লাখ টাকা থাকলে আমি অবশ্যই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে থটস অফ বিল্লাল জায়গা জায়গায় যাচ্ছে, অনেককে হেল্প করছে, আমি সেটাই করতাম। আপনার জীবন এমন কি জিনিস আপনি কুড়িয়ে পেয়েছেন, সেটা আবার তাকে ফেরত দিয়েছেন? এমন কি জিনিস বলতে, এই সেই ছোটবেলায় ফিরে যেতে হয়। তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। আমাদের এখানে লেবু নামের একটা লোক আছে, রক্তিপাড়াতে, অনেকেই চিনে থাকে। আহ, তিনি আমাদের এলাকাতে যে সমস্ত বেকারি গুলো আছে, আপনারা জানেন যে মহিষবাতান বেকারির জন্য একটা নাম আছে। তো সেখানে অনেক টাকা নিত, অনেক ব্যাগে করে করে টাকা নিয়ে যাইতো। তো একটা মানে এতগুলা একটা পলি ছিল, পলির ভিতরে অনেকগুলা টাকা ছিল। তো আমি আর হচ্ছে আমার চাচাতো ভাই হানিফ, আমরা যাচ্ছিলাম স্কুলের দিকে। তো ওটা আমরা কুড়িয়ে পাই। কুড়িয়ে পাওয়ার পরে যে আমাদের আমরা ভাবতে থাকি যে এই এতগুলা টাকা ওই লোক ছাড়া আর কারো থাকবে না, কারণ হচ্ছে যে সেই একমাত্র ওইদিকে যায়, যখন টাকা আনতে যায় অনেক টাকা নিয়ে আসে। তো তারপর আমরা সেই টাকাগুলো নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে আমাদের গাঙ্গের যে বাস স্ট্যান্ড আছে, সেখানে দেখি উনি দাঁড়িয়ে আছে। তারপর বলি যে টাকাগুলো কি আপনার? বলে যে হ্যাঁ আমাদের। তারপর উনি আমাদেরকে 2 টাকা না 4 টাকা এরকম হবে পুরস্কার দেয়। সেটা হচ্ছে 2006-07 এরকম টাইম হবে, কারণ আমাদের এসএসসি ব্যাচ ছিল 2014। আপনার এমন কি জিনিস বা যে কোনো জিনিস হইতে পারে আপনার হারিয়ে গিয়েছে, সেটা আপনি আবার ফিরে পেতে চাচ্ছেন? মানে সেটা হলো মোবাইল, প্রোডাক্ট, যে কোনো টাকা পয়সা, যে কোনো মানে দরকারি জিনিস, কি এমন জিনিস আপনার হারিয়ে গিয়েছে সেটা আপনি ফিরে পেতে চান? হারিয়ে গেছে বলতে, আমার জীবনের সর্বপ্রথম আমি যে ল্যাপটপটি কিনেছিলাম সেটা হচ্ছে ডেল এক্সপিএস। এত পছন্দের একটা ল্যাপটপ ছিল। তো সেটা ঘাটাইল থেকে আমার হারিয়ে যায়। ঘাটাইল থেকে হারিয়ে যায়। তো মানে এখন দেখা যাচ্ছে যে 2-2.5 লাখ টাকা দামের একটা ল্যাপটপ আমি এখন মন চাইলেও কিনতে পারি না। সেটাকে আমি খুবই মিস করি, এবং এখনো আমার মনে হয় সেই ল্যাপটপটা আমি ফিরে পাইতাম যদি। আপনার রাগ উঠলে আপনি কি করেন? আসলে বর্তমান আসলে বলতে গেলে আমি মেচুর বলা যায়। এখন রাগ উঠলে আসলে কিছু করি না, এখন চুপচাপ বসে থাকি। আচ্ছা, লাশ আপনার কি বলার আছে আমার সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে বা দেশের মানুষের জন্য? লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসমাইল ভাই যেই উদ্যোগটা নিছে সেটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ। আপনারা মানে যারা ইসমাইল ভাইয়ের ভিডিও দেখেন তারা দেখবেন, কারণ হচ্ছে যে আমরা আমরা কিন্তু বর্তমান সময়ে অশ্লীলতায় ভরে গেছে। আমরা যদি এগুলা দেখে সময় কাটাই, তারপরেও মনে হচ্ছে যে আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। সো ইসমাইল ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সবাই দেখবেন, এবং ভালোবাসবেন। ভালো আসলে না বেশি উপায় নাই। ইসমাইল ভাই খুব মানে যেই উদ্যোগটা নিছে এটা অবশ্যই খুব ভালো ভিডিও। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আশরাফুল ভাইয়ের কিছু অজানা কথা, অজানা গল্প। আমরা সময়ের অভাবে বা সময়ের জন্য এখানে আমরা শেষ করে দিব, কারণ আমাদের ভিডিওটি লং হয়ে যাবে। আর ওনার সাথে আজকে তার জীবন গল্প এবং অজানা তথ্য জানতে পারলেন। আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সাথে বা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।